রাত 12টা সুই সুই। তিথির খুব জোরালো খিদে পাওয়ার রুম থেকে বের হয়ে সে নিচে হল রুমে এলো। লাইট জ্বালিয়ে ফ্রিজ খুলে যখন সে আপেল নিতে যাবে, ঠিক তখনই তার চোখ গেল ফ্রিজের গ্রিলের দিকে। কেউ সেখানে দুটি অচেনা কাঁচের বোতল রেখে দিয়েছে। বোতল দুটি দেখে তিথি অবাক হলো। আর কিসের বোতল তাও সে কিছুতেই বুঝে উঠতে পারল না। তিথি একটা বোতল হাতে নিয়ে এলো। সেটার গায়ে বড় করে লেখা আছে ভডকা। শব্দটি দেখেই সে বুঝতে পারল না এই অদ্ভুত পানীয়ের মানে কি। হঠাৎ তিথির মাথায় কি যেন একটা দুষ্টুমি ভর করলো। তিথি নিজে নিজেই বলল, আচ্ছা একটু চেখে দেখাই যাক না কেমন লাগে এই নতুন ভডকা। যেই ভাবা সেই কাজ। তিথি বোতলের মুখ খুলে সাবধানে এক ঢোক খেলো। পানীয়টা মুখে যাওয়ার মাত্রই তার জিভে যেন আগুন লাগলো। সাথে সাথে গলা পর্যন্ত জ্বলে উঠল। মুহূর্তে বমি করে দেওয়ার মতো জ্বালা শুরু হলো। স্যাহ, এইটা কি জিনিস? এমন কটু ঝাঁঝালো গন্ধ কেন? তিথি কথাটা বলেই নাক চেপে ধরল এবং দুবার ঢোক গিলে বেশ খানিকটা খেয়ে ফেলল। পান করা শেষ হলে গলা পরিষ্কার করে জড়ালো ডেকুর তুলে সে বলল, আহ, কি ভয়ঙ্কর জিনিস ছিল এইটা। এমন তীব্র লাগে কেন? হঠাৎ তিথির মাথাটা তীব্র ঘূর্ণিতে পাক খেতে শুরু করলো। সে অস্থিরভাবে টলে উঠল। পরে যেতে নিলেই অনেক কষ্টে নিকটের টেবিল ধরে নিজেকে সামলালো। চোখে এখন সব কিছু অস্পষ্ট। দুটো করে দেখছে। তিথির মাথাটা জোরে চেপে ধরে অস্থির কণ্ঠে বলল, এই আমার কি হচ্ছে? হ্যাঁ, এমন বিচক্ষণ পাগল পাগল লাগছে কেন আমায়? ধীরে ধীরে তিথি যেন পুরোপুরি মাতাল হয়ে গেল। অদ্ভুত নেশার ঘরে তার আরও নেশা করার তীব্র ইচ্ছা জাগলো। তাই তিথি হাতে থাকা বোতলের বাকি অর্ধেক ভদকাটুকু এক টানে গিলে ফেলল। প্রাণ করা শেষ করে বোতলটা মেঝেতে রেখে উঠে দাঁড়াতে গেলেই ভারসাম্য হারিয়ে দুম করে ফ্লোরে পড়ে গেল। তীব্র মাথা ঘোরা আর সারা শরীর ঘামে ভিজে যাচ্ছে তার। তিথি নিজের এই এলোমেলো অবস্থা দেখে অসহায়ভাবে খিলখিল করে হাসতে হাসতে বলল, আরে ভাই, এইটা কি জিনিস খেলুম? এমন নেশার মতো লাগছে কেন? মাথাটা এমন ঘুরছে কেন? তিথি সব কিছু নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। সে পাগলের মতো হাসতে হাসতে হল রুমের আয়নার সামনে এসে দাঁড়ালো। নিজেকে নিজেই দেখতে দেখতে সে আনন্দে নেচে উঠল। ঠিক সেই মুহূর্তে আয়নারও প্রচণ্ড জল পিপাসা পাওয়ার সে সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলো। এত রাতে হল রুমে বাতি জ্বালানো দেখে সে একটু অবাক হলো। আয়ান যখন সিঁড়ির প্রায় শেষ ধাপে, তখনই তার চোখ গেল হলরুমের আয়নার দিকে। সেখানে তিথি দাঁড়িয়ে দাঁড়িয়ে একাই পাগলের মতো নেচে চলেছে। আয়ান বিস্মিত হয়ে তিথির নাচ দেখতে দেখতে নামতে লাগলো। হঠাৎ অন্যমনস্কতার কারণে ভুলবশত আয়ানের পাশ সিঁড়িতে লেগে হোঁচট খেল। আয়ান ভারসাম্য রাখতে না পেরে ধুম করে নিচে পড়ে গেল। কোমরে তীব্র ব্যথা পাওয়ায় সে চিৎকার করে উঠল, আহ, ও আল্লাহ রে, মরলাম! আয়ানের সেই তীব্র যন্ত্রণাময় আর্তনাদও তিথির কানে একটুও পৌঁছালো না। অতিরিক্ত অ্যালকোহলের নেশায় বাইরের সব শব্দই যেন তিথির কাছে বিলীন, নিস্তব্ধ হয়ে গেছে। হঠাৎ নাচতে নাচতে তিথি অনুভব করলো তার সারা শরীর অস্বাভাবিকভাবে উত্তপ্ত হয়ে অস্থির লাগছে। যেন তার ভেতরে গভীর প্রবল এক শারীরিক চাহিদার তীব্র আদিম নেশা আচমকা জেগে উঠেছে। তিথি কিছুতেই বুঝে উঠতে পারছে না যে তার শরীরে কেন এই অস্বাভাবিক আগুন লেগেছে। কোনোভাবেই তিথি স্বাভাবিক অবস্থায় ফিরে এসে নিজেকে সামলাতে পারছে না। তিথির হঠাৎ চোখ গেল সিঁড়ির দিকে, যেখানে আয়ান এখনও কোমর চেপে ধরে ব্যথায় যন্ত্রণায় কুকিয়ে চলেছে। আয়ানকে দেখেই তিথির ভেতরে সেই শারীরিক সুখ পাওয়ার আদিম নেশা যেন লাভার মতো উঠল। তিথি পুরোপুরি মাতালের মতো টলতে টলতে আয়নের একেবারে সামনে এসে দাঁড়ালো। আয়ন তিথিকে দেখে রাগে গড়গড় করতে করতে দাঁতে দাঁত চেপে বলল, সব তোর জন্যই হয়েছে, ডাইনি কোথাকার! তোর দাঁত যদি আমি না ভেঙে দিই, আমিও আয়ান খান না।
আয়ানকে বাকরুদ্ধ করে দিয়ে তিথিও এক লহমায় আয়ানের পাশে মেঝেতে বসে পড়ল। তীব্র নেশায় ঘরে সে আয়ানের মাথার চুলগুলো মুঠোয় ধরে টেনে মাথাটা কাছে আনলো এবং অন্ধের মতো আয়ানের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। তিথি পাগলের মতো আয়ানের ঠোঁট টেনে টেনে চুষতে লাগলো। তিথির এই বর্ণা কাণ্ডে আয়ানের চোখ বিস্ময়ে যেন কপাল ছুঁলো। রসগোল্লার মতো বড় হয়ে গেল চোখ। তীব্র রাগে আয়ান সমস্ত শক্তি এক করে তিথিকে হিংস্রভাবে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তিথি গড়িয়ে একটু দূরে গিয়ে পড়ল। আয়ান চোখ আগুন রাঙা লাল করে রাগে প্রায় গর্জে করে বলল, হোয়াট দ্য হেল! তোর এত বড় স্পর্ধা! এই কাজ করার সাহস কী করে হলো তোর? কিন্তু তিথি মুহূর্তের জন্য নিয়ন্ত্রণে ফিরল না। তার কাছে এখন কামনার এক তীব্র অপ্রতিরোধ্য লোভ যেন দমকে দমকে জেগে উঠছে। তিথি ক্ষুধার্তের মতো টলটে টলটে এগিয়ে এসে আয়ানের গলা পেঁচিয়ে ধরে কাতর কণ্ঠে বলল, প্লিজ আয়ান ভাইয়া, আমার ভেতরে যে আগুন জ্বলছে তোমার সবটুকু দিয়ে তা শান্ত করো। আমি আর পারছি না, ধীরে ধীরে মরে যাচ্ছি আমি। তিথির এমন নির্লজ্জ বেহুশ কথা শুনে আয়ানের মাথায় শিরায় যেন আগুন ধরে গেল। আয়ান এবার ক্রোধে হিসহিস করে তিথিকে আরেকটি প্রচণ্ড ধাক্কা মেরে বলল, তোর সাহস দেখে আমি হতবাক। কি বলতে চাইছিস তুই? আমি তোর সবটা পূরণ করব মানে? তিথি এবার আরও কাছে ঘেঁষে এসে আয়ানের কানে মুখ গুজে উষ্ণ নিঃশ্বাস ফেলে ফিসফিস করে বলল, হ্যাঁ, আমার ভেতরে কামনার আগুন দাও দাও করে জ্বলছে, একটু নিভিয়ে দাও। তোমার সবটুকু শক্তি আমার ভেতরে ঢুকিয়ে দাও। আমি আর এক মুহূর্তেও পারছি না নিজেকে সামলাতে। প্লিজ, দোহাই লাগে। তিথির এমন নির্লজ্জ আবদারে আয়ান যেন আক্ষরিক অর্থের আকাশ থেকে ছিটকে পড়ল। তিথি তাকে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য আহ্বান জানাচ্ছে। কথাটা মাথায় আসতেই আয়ানের রাগে সর্বাঙ্গ জ্বলে উঠল, কান দিয়ে যেন আগুন বেরোচ্ছে। আয়ান রাগে এবার তিথিকে ধরে শূন্যে তুলে আছাড় মারতে উদ্যত হলো, কিন্তু তার আগেই তিথি ক্ষিপ্রতার সাথে আবার আয়ানের ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরল এবং আয়ানের টি শার্টের কলারগুলো শক্তভাবে খামচে ধরল, যাতে আয়ান তাকে কোনোভাবেই ধাক্কা দিয়ে সরাতে না পারে। তিথি দ্বিতীয়বারের মতো উন্মুক্ত ক্ষুধায় আয়ানের ঠোঁট টেনে টেনে চুষতে লাগলো। আয়ান রাগে ছটফট করছে, তিথিকে সরানোর জন্য হাত পা ছুড়ছে, কিন্তু তিথি টি শার্টের কলার লোহার মতো শক্ত করে ধরে থাকায় সে কিছুতেই পারছে না। হঠাৎ আয়ান খেয়াল করলো তিথির মুখ থেকে অতিরিক্ত মদের এক বীভৎস কটু গন্ধ আসছে। আয়ানের শ্বাস বন্ধ হয়ে আসার সাথে সাথে পেটের ভেতরটা গুলিয়ে উঠে বমি আসার মতো অবস্থা হলো। প্রায় 5 মিনিট দীর্ঘ মিনিট পর তিথি আয়ানের ঠোঁট ছাড়ল। আয়ান হাঁপাতে হাঁপাতে বুকে হাত দিয়ে বড় বড় শ্বাস নিতে নিতে বিস্ফোরিত কণ্ঠে ওয়াক ওয়াক করে উঠল, ওয়াক থুতু, কি বীভৎস গন্ধ! এই জংলি মেয়ে, তুই কবে থেকে দাঁত ব্রাশ করিস না শুনি? তোর মুখে সব পচা নোংরা আমার মুখে ঢুকিয়ে দিলি। আয়ান হাঁটু গেড়ে বসে ওয়াক ওয়াক থুতু করেই চলল। তিথির কানে আয়ানের কোনো আর্তনাদই পৌঁছালো না। মদের তীব্র উন্মাদনায় সে এখন নিজের শরীরে ক্ষুধা মেটানোর জন্য যেন ভীষণ বেপরোয়া হয়ে উঠেছে। তিথি এবার কোনো বাক্য ব্যয় না করে আয়ানের টি শার্টের কলার ধরে পশুর মতো হ্যাকসা টানে ছিঁড়ে ফেলল। আয়ান রাগে আগুনের ফুলকি ছুঁড়ে বসা অবস্থাতেই তিথির গালে কঠিন জোরে এক থাপ্পড় বসিয়ে দিল। তোর মাথা কি খারাপ হয়ে গেছে? তুই কি সব নোংরামি শুরু করেছিস আমার সাথে? আমার টি শার্ট ছিঁড়লি কেন? তিথি সেই থাপ্পড়ের আঘাত গায়ে না মেখে আয়ানের আরও ঘনিষ্ঠ হলো। আয়ানের উন্মুক্ত বুকে ছেঁড়া টি শার্টের ফাঁক দিয়ে সে আদরের মতো একটি গভীর চুমু খেলো এবং নিচু কারমাতো স্বরে বলল, সুখ দাও প্লিজ আয়ান ভাইয়া। কথাটা বলতে বলতেই তিথি আয়ানের শরীরের ওপর ঝুঁকে পড়ে তার টি শার্ট টেনে খুলতে লাগলো। আয়ান তিথির এই পাগলামি দেখে অবাকের চরম সীমায় পৌঁছে গেছে।
তিথি হঠাৎ এমন বর্ণা আচরণ করছে কেন? আয়ন কিছুই ঠাহর করতে পারছে না। তিথি কি আবার ভূতে ধরল নাকি? তাহলে কি ভূতে তার শরীর ক্ষুধা মেটাতে বলছে? তিথি নিজে না। তিথি এক ঝটকায় আয়ানের টি শার্ট খুলে ফ্লোরে ছুঁড়ে মারল। আয়ান একদম খালি গায়ে উন্মুক্ত হয়ে গেল। সেই সুযোগে তিথি আয়ানের বুকে গাল ঘষতে ঘষতে এবং চুমু খেতে খেতে বলল, উম্মা উম্মা। আয়ান ভাইয়া, প্লিজ আমার ভেতরে আগুনটা একটু নিভিয়ে দাও। আই ক্যান্ট টেক ইউ এনি মোর। আই অ্যাম গোয়িং ক্রেজি। প্লিজ জাস্ট মেক লাভ টু মি। আয়ান তিথিকে হিংস্রভাবে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিয়ে তাড়াতাড়ি মেঝে থেকে উঠে দাঁড়ালো। তিথির দিকে তীব্র ঘেন্নার তাকিয়ে তাতে দাঁত চেপে বলল, আমার মাথা খারাপ হয়েছে নাকি? আমি ভূতে পাওয়া শরীরের ক্ষুধা মেটাবো? পেতনির মতো দেখতে। তুই যা, অন্য কোনো মর্দ খুঁজে নিয়ে মেটা তোর গা জ্বালা। আমি পারবো না। কথাটা বলে আয়ন সিঁড়ি ভেঙে উপরে উঠতে যাবে। ঠিক সেই মুহূর্তে তিথি বিদ্যুৎ গতিতে ছুটে এসে আয়নের দুপা জাপটে ধরল এবং অসহায়ের মতো কেঁদে হাঁপাতে হাঁপাতে বলল, আমি না আয়ান ভাইয়া, তোমার স্ত্রী। কালই তো তোমার আর আমার বিয়ে হলো। তুমি তো বিধি মতে আমার স্বামী। তাহলে একজন স্বামী যদি তার পাগলনি বউকে এই সুখ না দেয়, তবে কি রাস্তার অন্য কেউ এসে দেবে? তিথির এমন বুক ফাটা কান্না আর আকুল মিনতি দেখে আয়নের ভেতরে রাগের বাঁধ যেন মুহূর্তেই ভেঙে গেল। সে বুঝতে পারল তিথি এখন আর নিজের মধ্যে নেই। কোনো এক ভয়ঙ্কর ঘরের মধ্যে তলিয়ে গেছে মেয়েটা। যে মেয়ে তাকে দু চোখে দেখতে পারে না, সে আজ তার পায়ে পড়ে শরীরের ক্ষুধা মেটাতে ভিক্ষা চাইছে। এটা কোনোভাবেই স্বাভাবিক মস্তিষ্কের কাজ হতে পারে না। কাগজে কলমে তারা স্বামী স্ত্রী হলেও আয়ান জানে এই সম্পর্কের কোনো ভিত্তি নেই, আর ঘনিষ্ঠতা তো অবাস্তব কল্পনা। তবু তিথির এমন অদ্ভুত কাণ্ড দেখে আয়ান বিস্ময়ে হতবাক হয়ে রইল। আয়ান এবার নিজের সব রাগ নিয়ন্ত্রণ করে নিজে শান্ত হয়ে আসল কারণটা জানার চেষ্টা করলো। সে ধীরে তিথির সামনে হাঁটু গেড়ে বসলো। তারপর তিথির তপ্ত গালটা নিজের দু হাতের মুঠোয় নিয়ে আদুরে শান্ত গলায় জিজ্ঞেস করলো, তিথি কি হয়েছে তোর? এমন পাগলামি কেন করছিস বলতো? তিথি ছলছল চোখে একেবারে অবুঝ বাচ্চার মতো বায়না ধরে বললে তুমি আমায় আদর করবে? কথা দাও, যদি আদর করো তবেই বলবো, না হলে কিন্তু কিচ্ছু বলবো না। আয়ন একটা ভারী দীর্ঘশ্বাস ফেলে নিজেকে অসহায়ের মতো শান্ত করলো। পরিস্থিতি সামাল দিতে বলল, আচ্ছা বাবা, কথা দিলাম করব। এখন বল, এমন করছিস কেন? আয়নের কথা শুনে তিথির চোখ খুশিতে চকচক করে উঠল। সে সাথে সাথে মেজের এক পাশে পড়ে থাকা ভদকার বোতলটার দিকে কাঁপা কাঁপা আঙুল উঁচিয়ে দেখিয়ে বলল, আমি জানি না ওই জিনিসটা, ওইটা খাওয়ার পর থেকেই আমার শরীরটা কেমন যেন করছে, ভেতরটা জ্বলে পুড়ে যাচ্ছে। আমি সত্যি পাগল হয়ে যাচ্ছি আয়ান ভাইয়া, নিজেকে আর ধরে রাখতে পারছি না। তিথির কথা শুনে আয়ান দ্রুত উঠে দাঁড়িয়ে মেঝেতে পড়ে থাকা ভদকার বোতলটার দিকে এগিয়ে গেল। বোতলটা হাতে তুলে উল্টো পাল্টে দেখেই সে যেন আকাশ থেকে পড়ল। এটা তো সেই বোতল যেটা তার ভণ্ড বন্ধুরা দুষ্টুমি করে তাকে দিয়েছিল, বলেছিল বাসরাতে একটা বোতল তিথিকে খাওয়াতে, আর একটা বোতল যেন সে নিজে পান করে, তাহলে নাকি তাদের দাম্পত্য জীবন সুখে ভরে উঠবে। কিন্তু আয়ান জানে ওই ভণ্ডগুলো নিশ্চিত এই বোতলগুলোতে কিছু একটা মিশিয়েছে। সে বোতলের সিলটা ভালো করে লক্ষ্য করলো এবং ভেতরের পানীয়র রং দেখে মুহূর্তে বুঝে গেল। বন্ধুদের দুষ্টুমির কথা মনে পড়তেই তার রাগে গা রিরি করে উঠল। এ তো সাধারণ মদ নয়, এর মধ্যে নিশ্চয়ই উত্তেজনা সৃষ্টিকারী ওষুধ মেশানো হয়েছে। আয়ন মনে মনে ভাবল, ভণ্ডগুলো নিশ্চিন্ত এর ভেতরে স্প্যানিশ ফ্লাই অথবা তেমনই কিছু একটা মিশিয়ে দিয়েছে। এবার সে তিথির পাগলামি আচরণের আসল কারণটা পরিষ্কার বুঝতে পারল। তিথি মদ নয়, বরং তীব্র উত্তেজনা সৃষ্টিকারী উত্তেজনক পানি পান করেছে, যার ফলে সে এখন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না। আয়নের গভীর ভাবনার মধ্যে তিথি যেন জোরের বেগে নিজের দেহের
আস্বাদনটুকুও খুলে আকাশে ছুঁড়ে মারল। মুহূর্তেই প্রায় বিবস্ত তিথি আয়ানের পিছনে এসে তার কোমরে নিজের বাহু শক্ত করে জড়িয়ে ধরল এবং উত্তেজিত স্বরে ফিসফিস করে বলল, আয়ান প্লিজ, আর সহ্য হচ্ছে না, আদর করো আমাকে, আমার শরীরটা শুধু তোমাকেই চাইছে, প্লিজ প্লিজ। আয়ানের চোখ তখন আয়নার স্থির ছিল, কাছের ভিতরে তিথির উন্মুক্ত শরীর, যেখানে শুধু অন্তর্বাসটুকু লেগে আছে। সে দৃশ্য দেখে আয়ান গলা শুকিয়ে বারবার ডোক গিলতে লাগলো। তার নিজের শরীর যেন হঠাৎ উষ্ণ রক্তের স্রোত বইতে শুরু করেছে। আয়ান যখন স্থবির হয়ে কিছু বলতে পারছিল না, তিথি তখন উত্তেজনার চরম শিখরে পৌঁছে এমন এক কাজ করে বসলো যা আয়ানের সকল প্রতিরোধ ভেঙে দিল এবং সেই মুহূর্তে নিয়ন্ত্রণ হারালো। পাঠক পাঠিকাদের বুঝে নিতে হবে সেই কাজটি কী ছিল। আয়ান যেন বিদ্যুতের ধাক্কা খেল। সে এক ঝটকায় তিথিকে আগড়ে ধরে কোলে তুলে নিল এবং দম আটকানো স্বরে জিজ্ঞেস করলো, ঠিক আছে, তুই আদর চাইছিস তো? তিথি উন্মাদিনীর মতো আয়ানের গলা শক্ত করে জড়িয়ে ধরে তার কানের কাছে ফিসফিস করল, গল্প নির্লজ্জ ভালোবাসা পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।